পবিত্র শবে বরাতে ইবাদত বন্দিগিতে রাতভর মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে বিশ্ব শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। অনাচার বিভিন্ন সমস্যা আছে, যেমন নারী দর্শন, বিভিন্ন সমস্যা থেকে যেন আমরা সকল মুসলিম এক হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। শ্রীলঙ্কায় একটা দুর্ঘটনা ঘটছে, সে যে ধর্মেরই লোক মারা যাক, যে সারা পৃথিবীর মানুষ, যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ জাতি ধর্ম নেই, ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। এবং স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার এক তরুণী, পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, অভিযুক্ত স্বামী পলাতক। পবিত্র শবে বরাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও গুনাহ মাফের আশায় রাতভর ইবাদত বন্দিগি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনী বলে পরিচিত এ রাতে কল্যাণ কামনায় মসজিদে মসজিদে চলে কোরআন তেলাওয়াত, জিকির আসগার ও কবর জিয়ারত। ফজরের নামাজের পর বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরম করুণাময় আল্লাহর কাছে সমর্পিত বান্দা, চাওয়ার শেষ যেখানে সেখানেই তীব্র আকুতি। ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা সাড়া দেবেন সেই আশায় রাতের প্রতিটি ক্ষণ ঘুমহীন ইবাদত বন্দিগি। ফজরের নামাজ শেষে আল্লাহর কাছে সম্মিলিত ফরিয়াদ, ব্যক্তিগত বিভিন্ন চাওয়ার পাশাপাশি কামনা দূর হবে সংঘাত, শান্তি ফিরবে সারা বিশ্বে। মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় রাতভর মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ঢল। রোববার এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত নফল ইবাদতে মশগুল ছিলেন মুসলিম সম্প্রদায়। কোরআন তিলাওয়াত, জিকির আসগরের ফাঁকে ফাঁকে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, দুই জাহানেই কামিয়াবি হওয়ার প্রত্যাশা সবার কণ্ঠে। মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার, বিভিন্ন সমস্যা আছে, যেমন নারী দর্শন, বিভিন্ন সমস্যা থেকে যেন আমরা সকল মুসলিম এক হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ সবচাইতে নিচের আসমানে চলে আসেন আর আমাদের ইবাদতটা কবুল করেন। পবিত্র এই রাত যেন মাহে রমজানেরই আগমনী বার্তা, রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সাথে সমাজ, রাষ্ট্রের ও সকল ধর্মের মানুষের শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। শ্রীলঙ্কায় একটা দুর্ঘটনা ঘটছে, সে যে ধর্মেরই লোক মারা যাক, যে সারা পৃথিবীর মানুষ, যে সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। ইবাদত বন্দিগির পাশাপাশি স্বজনদের আত্মার মাগফিরাত কামনায় অনেকে জড়ো হন রাজধানীর আজিমপুর কবরস্থানে। আমাদের অনেকেই বাবা মা, অনেকে দাদা দাদি, যেহেতু আমার দাদা মারা গিয়েছেন, আমার দাদার জন্য কবরে আসলাম আমি জিয়ারতটা করতে। মা বাপ দুজনে মারা গেছে, জিয়ারত করে আসলাম। মুসলমানদের 5টি সৌভাগ্যের রজনী, একটি শবে বরাত বিশ্ব শান্তি ও মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন মুসল্লিরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে 4র্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির ওপর নির্ভর করেই 4র্থ শিল্প বিপ্লব ঘটবে বলে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে।
বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে দুদিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো ওপর নির্ভরশীল থাকবে না। বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা সহ ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। শ্রীলঙ্কায় নজিরবিহীন সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব। নারকীয় এ হামলার পর সতর্কতামূলক অবস্থানে বাংলাদেশও। ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে আগে থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তবে শ্রীলঙ্কায় বোমা হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে বাড়ানো হয় নজরদারি। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা সহ ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় যানবাহনে। শ্রীলঙ্কাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্যই আমরা চেক ব্যাক করতেছি, সার্চ করতেছি। সন্দেহমূলক কোনো কিছু পাইলে আমাদের নির্দেশ, এদেরকে ধরে থানায় নিতে হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এখন থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয় এবং যে জায়গায় মানুষ বেশি ভিড় করবে, আমানশা মাজার এবং গির্জাগুলো, আমরা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। এটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো প্যাগোডাতে হোক, আমরা কেউ চাই না। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্বেষমূলক কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বাংলাদেশের জনগণ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের যুক্তরাজ্যের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এ কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছেন দুদকের আইনজীবী। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা, 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জামায়াতুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জুবাইদা রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা
আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেয়া এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশ থেকে বেআইনি বলা এটা এক ধরনের কন্টেম্প্ট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে 2 জন মারা গেছেন। এই ঘটনায় 2 জন দগ্ধ এবং আহত হয়েছেন আরও 2 জন। ভোরে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে সাউঘাট এলাকায় এই ঘটনা। ফায়ার সার্ভিসের কাঞ্চন স্টেশনের ইনচার্জ আব্দুল মান্নান জানান, ভোর রাতে স্থানীয় ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তির 3তলা বাড়ির নিচ তলায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় ফ্ল্যাটের বাসিন্দারা দগ্ধ হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় 6 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালায় আসতেছে, আসার সময় পথে দেখতেছি যে পুলিশ সিগন্যাল দেয়া যে গাড়িতে যেভাবে পারতেছে সেভাবেই যারা আহত হয়েছে ওনাদেরকে উঠাই দিতেছে। উঠাই দেওয়ার পর আমি ভুলতা গাউসিয়া থেকে এই যে ওনাদেরকে ঢাকা মেডিকেল আনলাম। ওরা ব্যাচেলার রুমে ছিল, তো আমি ওই পাশের বিল্ডিংয়ে ছিলাম, শব্দ শুনে আসছি। আমি বুঝি হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছি না গাড়ি অ্যাক্সিডেন্ট না গ্যাস সিলিন্ডার। পরে আমাদের পরিচিত জন দেখলাম যে স্বামী তো মারাই গেছে। 6 জন রোগী আমি নিয়ে আসছি এখানে। ফেনীতে মাদ্রাসা ছাত্রী পুড়িয়ে মারার পর এবার লক্ষ্মীপুরে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর স্বীকৃতি পেতে চট্টগ্রাম থেকে ছুটে গেলেও এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাউজানের মেয়ে শাহিনুর। গুরুতর অবস্থায় তাকে গত রাতেই ঢাকা মেডিকেলে আনা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করা গেলেও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। তারা ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ জানায় 1.5 বছর আগে মুঠোফোনের সম্পর্কের জেরে কমলনগরের আয়ুবনগর এলাকার সালাউদ্দিনের সাথে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহিনুরের বিয়ে হয়। গত শুক্রবার বিকেলে স্ত্রীর স্বীকৃতি পেতে ওই এলাকায় যান শাহিনুর। এ সময় সালাউদ্দিনের আগের স্ত্রী ও 2 সন্তানের সামনে স্ত্রীর মর্যাদা দাবি করলে সালাউদ্দিনের সাথে বাকবিতণ্ডা হয় তার। পরে রোববার বিকেলে ইউপি মেম্বারের কাছে গেলে বিয়ের কাগজপত্র আনতে পরামর্শ দেওয়া হয়, কিন্তু কাগজ আনতে যাওয়ার কিছুক্ষণ পরেই তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া যায়। এখানে শুনছি ওই সালাউদ্দিন নাকি সালাউদ্দিন কি এই বলতেছে এর স্বামী সমুদ্রের পাশে ওনার মধ্যে আগুন জ্বলতেছে। ওইখানে তেলের বোতল, কেরোসিন তেলের বোতল, ম্যাচ আর ব্যাগ সহ ওইখানে পড়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মুখে, 2 হাতে, বুকে, পিঠে এবং থাই, সব মিলে প্রায় 40 to 40 এটা স্ক্যাটার্ড আর কি। আর হচ্ছে গিয়ে যে তার ইনহেলেশন কিছু বার্ন আছে আর কি। কন্ডিশন কিন্তু একটু ক্রিটিক্যাল। আমরা আমাদের প্রাথমিক চিকিৎসা পর্যাপ্ত পরিমাণে দিয়ে তাকে কিছুটা স্টেবল করে এখন ঢাকা রেফার করছি। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। যেহেতু অগ্নিদগ্ধের ঘটনা, এটা এখন কমলনগর থানাকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে। ওইখানে আমার এডিশনাল এসপি তিনি নিজেই পিওতে আছেন। ঘটনা বিস্তারিত যাচাই বাছাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা আমরা নিই। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হলেও পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী সালাউদ্দিন। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতিখার হোসেন রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জোবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের উৎস অনুসন্ধানে সোনাগাজীর বিভিন্ন ব্যাংক পরিদর্শন করেছে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। রোববার দুপুরে কড়া নিরাপত্তায় ফেনী সোনাগাজী আমলি আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদের আদালতে নুসরাত জাহান রাফি হত্যার মামলায় গ্রেফতার ইমরান হোসেন মামুন ও ইফতেখার হোসেন রানাকে হাজির করে পিবিআই। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া 5 দিনের রিমান্ডে থাকা এজাহারভুক্ত আসামি সাইফুর রহমান জুবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। উম্মে সুলতানা পপি তাকে নুসরাত জাহান রাফিকে ছাদের উপরে ডেকে নিয়ে যায় এবং তার হাত এবং পা বাঁধতে সহায়তা করে এবং তার পা চেপে ধরে রাখে। জোবায়ের তার গায়ে কেরোসিন ঢালে
শামীম তার মুখ চেপে ধরে রাখে, কামরুনার মনির তার বুকে চেপে ধরে রাখে এবং তারা ছাদের উপরে তার কাছ থেকে মামলা প্রত্যাহারের জন্য কাগজে স্বাক্ষর নেওয়ারও চেষ্টা করে। এদিকে নুসরাত হত্যার ঘটনায় অবৈধ লেনদেনের বিষয়টি অনুসন্ধানের সোনাগাজীতে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক শাখায় যায় পিবিআই। আমরা নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, মূলত ব্যাংকগুলোতে দেখছি আর কি। যত ধরনের তথ্য প্রয়োজন হয়, হ্যাঁ, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট উনি মেনটেন করেন, আমি চেষ্টা করব এবং আমার পক্ষ থেকে সততার সাথে এভিডেন্স সহকারে যদি প্রয়োজন হয় সেটা জনতা এবং প্রধান কার্যালয়ের অনুমতিক্রমে যা প্রদান করতে হয় আমি প্রদান করব। এর বাইরে আরও কয়েকটি ব্যাংকের শাখায় অনুসন্ধান করা হবে বলে জানায় পিবিআই। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। নেতাকর্মী গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় গফরগাঁও উপজেলা সদরের পাশে ব্রহ্মপুত্র নদের বালুমহলের দখল ছিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন গ্রুপের। চাঁদনী হল মোড়ে গতকাল বালুমহলের টাকা পয়সার হিসাব নিতে যায় উপজেলা যুবলীগের সভাপতি কাউসার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সানিলের নেতৃত্বে বেশ কয়েকজন। এ সময় তাজমুন ও টিপুর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। সন্ধ্যা 7:30টার দিকে জামতলা মোড়ে তাজমুনের কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় কাউসার ও সানিল গ্রুপের লোকজন। এতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন সহ কমপক্ষে 10 জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক 4 জনের মধ্যে 2 জনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের এক নারী কাউন্সিলরকে অশালীন উক্তির অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে 2 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ওই নারী কাউন্সিলর জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে এলাকার একটি বিষয় নিয়ে কথা বলতে কোতোয়ালি থানায় যান তিনি। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা বলেন। পরে বিষয়টি লিখিত আকারে রোববার সকালে সিটি মেয়র মোস্তাফিজুর রহমানকে জানালে তাৎক্ষণিকভাবে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন মেয়র। এ বিষয়ে আরপিএমপি কমিশনার ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঘটনা তদন্তে 2 সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানান তিনি। অভিযুক্ত রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে টেলিফোনে এটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগীতে রাতভর মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। ভাগ্য রজনীতে বিশ্ব শান্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। এবং স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে আগুন হামলার শিকার এক তরুণী, পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, অভিযুক্ত স্বামী পলাতক। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।